প্রথম জবাব হচ্ছে যে B2B বা মানে ব্যবসা থেকে ব্যবসা, অথবা যদি আমরা আরও সহজে বলি যে একটা ট্রাভেল এজেন্সি আর একটা ট্রাভেল এজেন্সির কাছে টিকিট বিক্রি করতে পারবে কিনা, উত্তর হচ্ছে পারবে না। কারণ ট্রাভেল এজেন্সি কোনো আড়তদারি ব্যবসা না। আমরা এই আড়তদারি ব্যবসাটাকে বন্ধ করতে চাই এবং এই আড়তদারি ব্যবসার মাধ্যমেই এই টিকিট নৈরাজ্যের প্রাথমিক স্তম্ভ আকারে কাজ করে। সো আমরা এটাকে বন্ধ করে দিতে চাই। দ্বিতীয় হচ্ছে যে আয়টা অ্যাপ্রুভড বা আমাদের মন্ত্রণালয় কর্তৃক অ্যাপ্রুভড। সিম্পল অ্যান্সার হচ্ছে যে পাসপোর্ট আপনাকে রাষ্ট্র দেয়, কিন্তু ভিসা যে রাষ্ট্র দিবে সেটা তাদের দায়, এটা তো আমাদের দায় না। সো আমাদের নিবন্ধন মানেই যে আপনি আয়টা তো বাংলাদেশি কোনো প্রতিষ্ঠান না, আয়টা একটা আন্তর্জাতিক প্রতিষ্ঠান। সো ওই আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সাথে আপনার ব্যবসায়িক কার্যক্রম কি হবে সেটা সম্পূর্ণ একটা দ্বিপাক্ষিক বিষয়, এখানে আমাদের কোনো রোল নাই। আর আমাদের মৌলিক উদ্দেশ্য যেটা আমরা বলেছি সেটা হচ্ছে যাত্রীর স্বার্থ এবং যাত্রীর অধিকার রক্ষা করা। বিশেষত আমাদের যারা মানে শ্রমিক যারা বিদেশে কাজ করে, আমরা যদিও সকল যাত্রী আমাদের উদ্দেশ্য, কিন্তু আমরা প্রতারিত হন মূলত আমাদের এই মানে প্রবাসী যারা মধ্যপ্রাচ্যগামী যারা আছেন ওনাদের স্বার্থে। ওনাদের সংখ্যা 2 কোটির অধিক, আর আপনি 6,000 লোক নিয়ে কথা বলছেন। সো আমার এই 2 কোটি লোকের আমরা দেখেছি যে একটা টিকিট যখন 1 লাখ, 1.5 লাখ, 1,90,000 টাকায় বিক্রি হয়েছে, একটা 40,000 টাকার টিকিট, 30,000 টাকার টিকিট। আমাদের দেশ থেকে গড়ে 1,32 লক্ষ লোক গত বছর এই দেশ থেকে গিয়েছে, তার 75 to 80% হচ্ছে আমার মধ্যপ্রাচ্যগামী লোক। আমরা যদি সিম্পল 50,000 টাকা বাড়তি টিকিটের দাম নেই, এটার ভ্যালু আসে মাসে 5,000 কোটি টাকা, বছরে 60,000 কোটি টাকা। এই যে একটা সাগর পরিমাণ টাকা প্রতারণার মাধ্যমে আদায় হয়ে দেশ থেকে পাচার হয়ে যাচ্ছে, আমরা এই জিনিসটাকে জটিল করে দিতে চাই, আমরা এই জিনিসটাকে থামিয়ে দিতে চাই। সো এটার জন্য আমাদের যত ধরনের পদক্ষেপ নিতে হবে। একটা উদ্দেশ্য হচ্ছে দেশ থেকে এই পাচার রোধ করা, প্রথম উদ্দেশ্য হচ্ছে যে এই মধ্যপ্রাচ্যগামী যারা শ্রমিক আছেন তাদের স্বার্থ রক্ষা করা, তাদের অধিকার রক্ষা করা, তাদের প্রতারণা বন্ধ করা। দ্বিতীয় হচ্ছে দেশ থেকে এই টাকা পাচার বন্ধ করা। সো এই উদ্দেশ্যে যেটা প্রয়োজনীয় আমরা সেটা করব। আপনি বলছিলেন যে আইনি সক্ষমতা তৈরি হলো আজকে অধ্যাদেশের মাধ্যমে। আইনি সক্ষমতা বলতে আমরা সাধারণত শাস্তির ব্যাপার বুঝি, যেহেতু এজেন্সিগুলি বেশি টাকা নেয়। আপনার কি ধরনের শাস্তির ব্যবস্থা আসলে করবেন, যেহেতু আমাদের মাধ্যমে মেসেজটা তাদের কাছে দিতেই চান? আমরা অপরাধ ভেদে সর্বোচ্চ 10 লক্ষ টাকা জরিমানা এবং 1 বছরের কারাদণ্ডের বিধান রেখেছি। সেটা আমার মনে হয় ম্যাডাম সেক্রেটারির বক্তব্য স্পষ্ট হয়েছে। আর আমরা অপরাধ সংগঠিত হয়েছে এই শ্রেণীকে বেশ কিছু নতুন শ্রেণী অন্তর্ভুক্ত করেছি, যার মাধ্যমে যেটা এখন অপরাধ হিসেবে বিবেচিত হবে। আমাদের আগের আইনে এই দুর্বলতা ছিল যে যেটা অপরাধ হিসেবে বিবেচিত করতে পারছিলাম না আমরা। সো নতুন আইনে আমরা এই অপরাধ হিসেবে যে বিবেচিত হবে তার একটা সুস্পষ্ট স্পেকট্রাম বা পরিধি আমরা মানে নিশ্চিত করেছি এটার মাধ্যমে। উপদেষ্টা, আমি জনকণ্ঠে আজাদ সুলাইমান বলছি। আপনাকে ধন্যবাদ, এই ধরনের সংস্থাগুলো অনেক মেজাজ দিয়েছেন। দুটা কোয়ারি আছে। একটা হচ্ছে যে জিএসটাকে কেন ঐচ্ছিক করা হলো, আপনার মোটিভ কি, কোন ধরনের পজিটিভ সাইডস আমরা পাবো সেটা। আর একটা হলো যে গ্রুপ টেকিং ওয়ার্ল্ড ওয়াইড রিকগনাইজড একটা সিস্টেম। আমরা যদি 50 জন আগামী ডিসেম্বরে মালয়েশিয়া যাই কিংবা সিঙ্গাপুর যাই, সেই টিকিট আমি এখন কাটতে চাই, সেটা এখন টিকিট কেটে আমি টাকা দিয়ে ব্লক করলে সেটা কি অন্যায় হবে কিনা? এটা তো গ্লোবালি না, অন্যায় হবে না। না, অন্যায় হবে না। আমরা এই জিনিসগুলোকে প্রাসঙ্গিকভাবেই উপলব্ধি করার চেষ্টা করেছি। যাত্রী সেবা নিশ্চিত করতে গেলে আপনারা 50 জন মিলে অথবা 5 জন মিলে বা 10 জন মিলে পারিবারিকভাবে মালয়েশিয়ায় ছুটি করতে যান, থাইল্যান্ডে যেতে চান বা অন্য কোনো দেশে যেতে চান, আমরা আমাদের যে বিএমইটি বা বৈদেশিক জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো, আমাদের যে জনশক্তি কর্মসংস্থান এবং প্রশিক্ষণ ব্যুরোর যারা সার্টিফাইড যারা শ্রমিকরা যারা যান, এবং আমরা যেই শ্রমিকই বাংলাদেশ থেকে যান
ওনাদের একটা কার্ড নিতে হয় বিএমইটি থেকে। স্মার্ট কার্ড। এই কার্ড হোল্ডার যারা, এদের নামে কোনো গ্রুপ বুকিং আমরা করতে নিষেধ করেছি। এর বাইরে গ্রুপ বুকিং নো প্রবলেম। আর জিএসএস সিস্টেমটা আমাদের দেশে ঐচ্ছিকই ছিল। 2017 সালের আইনে এটা যখনও পার্লামেন্টে যায় তখনও ওই মূল আইনেও ছিল না। এটা পার্লামেন্টে পাশ হওয়ার আগের দিন এক ব্যক্তির ইচ্ছায় এটাকে আবশ্যিক করা হয়, এবং এই 2017 সালের এই আবশ্যিকতার পরিণাম আজকে আমরা দেখেছি যে একটা 30-40 হাজার টাকার টিকিট 1,90,000 টাকায়ও বিক্রি হয়েছে। সো আমরা বাজারে একটা উন্মুক্ত প্রতিযোগিতাশীল অবস্থায় তৈরি করতে চাচ্ছি। আমরা প্রথমেই বলেছি যে আমরা টিকিটের মূল্য কমানো আমাদের লক্ষ্য না, আমাদের টিকিটের মূল্য যৌক্তিকরণ করা আমাদের উদ্দেশ্য। সো এই যৌক্তিকরণ করার ক্ষেত্রে উন্মুক্ত প্রতিযোগিতা তৈরি করতে চাই, এমন একটা বাজার ব্যবস্থায় যেতে চাই যে বাজার ব্যবস্থায় বাজার নির্ধারণ করবে যে টিকিটের মূল্য কি, এটা চাহিদা এবং যোগানের ভিত্তিতে। সো সেই পরিপ্রেক্ষিতে আমরা মনে করেছি যে এই জিনিসটা যেসব এয়ারলাইন্স মনে করেন যে তাদের সক্ষমতা আছে, ওনারা নিজস্ব পদ্ধতিতে টিকিট বিক্রি করতে চান। আমরা দেখেছি যে আমাদের স্মৃতিতে নিশ্চয়ই থাকার কথা যে যখন আমরা এয়ারলাইন্সগুলোর কাছ থেকে সরাসরি টিকিট কাটতাম তখন টিকিটের মূল্য অনেক রিজনেবল ছিল। এরপরে এই আড়তদারি ব্যবসা যখন শুরু হলো, এই আড়তদারি ব্যবসার বিনিময়ে একটা কৃত্রিম সংকট তৈরি করা হলো। এই সংকট থেকে আমরা উত্তরণ করতে চাই। এই উদ্দেশ্যে আমরা এটাকে, যারা মনে করেন, যেসব এয়ারলাইন্স মনে করেন যে আপনার জিএসএ দরকার, তারা রাখবেন। এবং ইনফ্যাক্ট একটা প্রেস ক্লাবে মনে হয় এরকম একটা অনুষ্ঠান আমি দেখছিলাম যে ওনারা যেসব এয়ারলাইন্সের নাম বলছিলেন যে লুফথানসা, কেএলএম, এই সমস্ত এয়ারলাইন্স বাংলাদেশে আসে না। যেসব এয়ারলাইন্স বাংলাদেশে আসে না তারপরে বাংলাদেশ থেকে ব্যবসা করেন, ওনাদের জিএসএ ছাড়া তো ব্যবসা করার কোনো উপায় নেই, ওনারা তো জিএসএ দিয়ে ব্যবসা করবেন, এটাই স্বাভাবিক। মানে অ্যাটলিস্ট আমার যদি একটা এয়ারলাইন্স থাকতো এবং আমি যদি অন্য কোনো দেশের টিকিট বিক্রি করতাম, যেই দেশে আমি যাই না কিন্তু ওখান থেকে আমি প্যাসেঞ্জার নিই, আমার একমাত্র উপায় হচ্ছে ওখানে জিএসএ দেওয়া।